আজকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কতগুলো প্রাসঙ্গিক এবং অনেকের জন্য অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলবো। বাংলাদেশের রাজনীতিতে এখন বিশেষ করে মৌলবাদীদের যেই উত্থান হচ্ছে, যে আস্ফালন দেখতে পাচ্ছি, সেটি দেখে একরকম দুঃখ করা ছাড়া, হাহাকার করা ছাড়া আর কোনো উপায় নেই এট দ্য মোমেন্ট। কারণ বাংলাদেশের রাজনীতিতে যে যখনই এসেছে, সেটা তারেক রহমান বলেন, জিয়া রহমান বলেন, খালেদা জিয়া বলেন আর ইউনূসী বলেন, তারা ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য, তারা নিজেদের স্বার্থ চরিত্র চরিতার্থ করার জন্য, তারা তাদের আদর্শের, মতের বা ইচ্ছার বাহিরে গিয়ে অনেক সময় জাস্ট ক্ষমতাটাকে বুক করার জন্য, এনজয় করার জন্য এবং নিজে ক্ষমতায় থাকার জন্য, নিজের স্বার্থ চরিত্র চরিতার্থ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাংলাদেশে ইউজ করেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে, যদি আমি বলি, যে বাংলাদেশে জামাত শিবির যে মৌলবাদী চক্র, সেই চক্রকে বিএনপি আজকে তাদের 3 জেনারেশন ধরে, 3 পুরুষ ধরে এই চক্রটাকে আজকে পুষে আসছে, পুষে তাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসছে আজকে, যেটা তাদের জন্য একটা হুমকি হয়ে গেছে। আজকে দেখেন বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধুকে হত্যার পরে এই জিয়াউর রহমান এই মৌলবাদী চক্রকে, জামাত শিবিরকে, স্বাধীনতা বিরোধী পক্ষকে বাংলাদেশের রাজনীতিতে সে নিজের ক্ষমতা থাকার জন্য, আওয়ামী লীগকে নিধন করার জন্য, আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য সে বাংলাদেশে এই জামাত শিবিরকে এস্টাবলিশ করেছে। কিন্তু দিন শেষে তার পরিণতি কি হয়েছে? তার পরিণতি কি হয়েছে এটা সবাই জানেন। তার মৃত্যুর পর তার স্ত্রী বেগম খালেদা জিয়া, এই তারেক রহমানের মা, একই কাজ করেছে। তার স্বামীর আদর্শকে বুকে ধারণ করে জামাত শিবিরকে দীর্ঘদিন লালন পালন করেছে, করে 2001 সালে তাদেরকে ক্ষমতায় বসিয়ে তাদের গাড়িতে পতাকা দিয়ে তাদেরকে, তার হাজব্যান্ড জিয়াউর রহমান তাদেরকে লালন পালন করেছে। আর 2001 সালে তার স্ত্রী বেগম খালেদা জিয়া তাদেরকে ক্ষমতায় বসিয়ে তাদেরকে ক্ষমতাবান করেছে, ক্ষমতাবান করে তাদের গাড়িতে পতাকা দিয়ে আজকে তাদেরকে এই জায়গায় নিয়ে আসছে। তারপরে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পরে এই তারেক রহমান যখন দলের নেতৃত্ব নেন, নেতৃত্ব দিয়ে ওই জামাতের সাথে জোট করে, মানে নিজে ক্ষমতায় যাওয়ার জন্য, আদর্শভিত্তিক কোনো রাজনীতি না, আদর্শের কোনো রাজনীতি না, নিজে ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতায় বসার জন্য, আওয়ামী লীগকে হটানোর জন্য সে জামাতকে পেট্রোনাইজ করে, জামাতকে সকল ধরনের সহযোগিতা করে, জামাতের সাথে অ্যালায়েন্স করে আজকে জামাতকে এই জায়গায় নিয়ে আসছে। এখন এই 3 পুরুষ, আমি বলি যে জামাত শিবিরের 3 দোসর হচ্ছে বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান এবং তারেক রহমানের 3 প্রজন্মই হচ্ছে জামাত শিবিরের দোসর। আজকে এই জামাত শিবির আজকে কি হচ্ছে, নিয়তির কি পরিহাস দেখেন আপনারা। এই জামাতে আজকে যেই সাপ এই তারেক রহমানের মা, তারেক রহমানের বাবা পুষেছে, আজকেই জামাত শিবিরই আজকে তাদেরকে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এবং দিন শেষে বিশ্ববিদ্যালয়গুলো তো আপনারা দেখেছেন নির্বাচন অলরেডি খেয়ে দিয়েছে। এখন যদি জাতীয় নির্বাচনেও যদি তাদেরকে কোনো প্রক্রিয়াতে খেয়ে দেয়, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র এখানে বড় ধরনের একটা গেম খেলছে তাদের আধিপত্য বিস্তার করার জন্য, এবং পাকিস্তান তাদেরকে সরাসরি সহায়তা করছে। সো এখন যদি এই ধরনের বড় ধরনের কোনো গেম হয়, তাহলে জামাত শিবির যদি তারেক রহমানকে খেয়ে দেয়, তাহলে বাংলাদেশে আসলে এই কথাটা বলতেও মানে মনের মধ্যে অনেক কষ্ট হয়, কলিজা ফেটে যায়। একটা জঙ্গিবাদী, উগ্রবাদীর একটা উত্থান হলো। আজকে এই জঙ্গিবাদের উত্থানের জন্য, উগ্রবাদীদের উত্থান, তারা যদি আজকে কোনো রকম যদি কোনোভাবে যদি ক্ষমতায় আসে, তাহলে দেশের কি একটা অবস্থা হবে আপনারা একবার চিন্তা করে দেখতেছেন? তারা তো, বিএনপি তো বসে আছে, তারেক রহমান তো বসে আছে, ভোট করবে, কিন্তু জামাত মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের সাথে আহতাত করে, নেগোসিয়েশন করে তারা যে কি করবে, এটা তো বিএনপি টের পাচ্ছে না। সো এই জন্য আমি বলি যে রাজনীতিতে আপনি, তারেক রহমানকে বলি, আপনি যেই সাপ পোষেছেন সেই সাপে আপনাকে সবল দিয়েছে, আপনার বাবাকে দিয়েছে, আপনার মাকে দিয়েছে, আপনার দলকে দিবে, বিএনপিকেও এই সাপেই সবল দিবে। আপনি দেখেন ইতিহাসের আপনার এই কার্যকলাপ ইতিহাসের অংশ হয়ে থাকবে, যে আপনি আপনার দলকে বিলীন করে দিয়েছেন, ইসলামিক উগ্রবাদী মৌলবাদী শক্তিদের হাতে তুলে দিয়েছেন। অপরদিকে ইউনূসের চরিত্র দেখেন। ইউনূস দীর্ঘদিন যাবৎ বিদেশে থেকেছে, আমেরিকাতে থেকেছে, বিদেশে পড়াশোনা করেছে, বিদেশে ব্যবসা বাণিজ্য করেছে, নোবেল পুরস্কার পেয়েছে। বিদেশের সাথে, পশ্চিমাদের সাথে তার ভেরি হট কানেকশন। অথচ ইউনূস একজন পশ্চিমাদের একজন
প্রতিনিধি হিসাবে সে তার কিন্তু সে কিন্তু এই মৌলবাদী জামাত এগুলো কিন্তু তার আদর্শ না। সে কিন্তু তার সম্পূর্ণ বিপরীত আদর্শের একজন মানুষ। তারপরও তার চরিতার্থ করার জন্য, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত করার জন্য, ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার জন্য, শুধু এই কাজগুলো করার জন্য সে একটা জঙ্গিবাদী গোষ্ঠীকে বাংলাদেশে প্রমোট করে যাচ্ছে। চিন্তা করতে পারছেন যে বাংলাদেশে এই চক্র, ক্ষমতালোভী চক্র কত বড় ডেঞ্জারাস, কত বড় চরিত্রহীন এই ক্ষমতালোভী চক্র। তাই আমি বলবো যে তারেক রহমানকে বলবো যে আপনি যেই সাপ পুষেছেন সেই সাপে আপনাকে সবল দিবে। আর ইউনূসের কথা বলবো, ইউনূসের কোনো চরিত্র নাই। তার টাকা, ক্ষমতা এগুলোর জন্য সে দেশ কেন পৃথিবী বিক্রি করে দিতে পারে। সো এখনো আমি বলবো যে তারেক রহমানকে বলবো, আপনি যদি মনে করেন যে আপনার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিল, আপনার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিল, আপনি এই বাংলাদেশকে ভালোবাসেন, তাহলে আপনি বাঁচতে হলে আপনার একা বাঁচার মতো সক্ষমতা আপনার নাই। আপনি বাংলাদেশে বাঁচার মতো সক্ষমতা আপনার নাই। আপনার আওয়ামী লীগের সহযোগিতা লাগবে। আপনাকে বাঁচাতে পারে একমাত্র আওয়ামী লীগ। তাই দিন শেষে আমি যেটি বলবো যে আপনি যদি বাঁচতে চান, আপনাকে বাঁচাতে পারে একমাত্র আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাথে ঐক্য করুন, আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করুন, আওয়ামী লীগের সাথে কথা বলে এই দেশটাকে উদ্ধার করুন এই মৌলবাদীর হাত থেকে। এছাড়া দেশ বাঁচবে না, আপনিও বাঁচবেন না, কেউ বাঁচবে না। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংসদ নির্বাচনে একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়ে জামায়াতে ইসলামী বেশ আলোচনায় এবার এসেছে। কৃষ্ণনন্দী ওনার নাম, খুলনা 1 আসনে। নানা রকম মন্তব্য করে তিনি আলোচনায় থাকছেন। তিনি তার হিন্দু ধর্মের স্লোগানের সাথে দাড়িপাল্লাকে মিলিয়ে স্লোগান যেমন দিচ্ছেন, তিনি এখন আবার আল্লাহর দূত হয়েছেন, দূত হিসেবে এসছেন, এরকম মন্তব্য করছেন। দুদিন আগে তিনি একটা জনসভায় বলছেন, আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান আপনাদের মাঝে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আল্লাহর তরফ থেকে দূত হিসাবে আমাকে এখানে পাঠিয়েছেন, না হলে আমি কেন আপনাদের পাশে আসবো, কী জন্য আসবো? আল্লাহর তরফ থেকে দূত হিসাবে কৃষ্ণ নন্দীকে পাঠানো হয়েছে। কথাগুলো এইরকম। এসব বলা দূরে থাকুক, ন্যূনতম লজ্জা কিংবা আত্মসম্মান বোধ যদি থাকতো, কৃষ্ণ নন্দীরা জামায়াতের এমপি নমিনেশন নিতেন না। আমি আবারও বলছি, ন্যূনতম আত্মসম্মান বোধ যদি থাকতো, ন্যূনতম লজ্জা যদি থাকতো, তাহলে তারা জামায়াতের মনোনয়ন নিতেন না, আরও অনেকে দিলেও। এটা জাস্ট একটা নির্বাচনী ডিল, লোভের ডিল, এমপি হওয়ার ডিল। কেন বলছি? জামায়াতে ইসলামীতে অনেকবার বলেছে এগুলো রুকন হওয়া নিয়ে। প্রধান শর্তর মধ্যেই আছে আপনাকে পারফর্মিং মুসলিম হতে হবে, মুসলিম হলেই হবে না। এখন জামাতের রুকনরা কতটা পারফর্মিং মুসলিম সেটা আরেক আলোচনা। আমার এটাকে অনেকে মিসকোট করছেন, এটা নিয়ে আলাদাভাবে কথা বলবো। প্রচুর দেখা আছে, কিন্তু কাগজে যেটা লেখা আছে আমি কাগজে লেখার কথা বলছি। সুতরাং রুকন হওয়ার জন্য, রুকন আবার সদস্য, এটা একরকম সদস্য, এটা নিয়ে অনেকে চিট করছেন যে অমুসলিমরাও তো জামাতের সদস্য হতে পারে। উত্তর হচ্ছে না, রুকন হতে পারে না, তারা সহযোগী সদস্য হতে পারেন। এবং যে কেউ কনস্টিটিউশন যদি পড়েন তাহলে দেখবেন সদস্যরা, আমরা ছোটোবেলায় বলতাম খেলার মধ্যে দুধ ভাতের মতো, তারা দুধ ভাতের মতো। কারণ রুকনরাই যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করেন, তার আমিন নির্বাচন, কেন্দ্রীয় কমিটি নির্বাচন, মানে দল পরিচালিত হয় রুকনদেরকে দিয়ে। তার মানে কোনো অমুসলিম, সেটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যিনি হন না কেন, তিনি কোনোদিন জামাতের কেন্দ্রীয় কোনো কাজে পার্টিসিপেট করতে পারবেন না। তিনি সর্বোচ্চ সহযোগী সদস্য হতে পারবেন। তাও এটা মানে অনেক আগে থেকে ছিল তা না, এটা সাম্প্রতিক সময়ে এটা নিয়ম করা হয়েছে। কৃষ্ণনন্দীরা এমপি হতে পারেন বা আরও কেউ হতে পারেন, কিন্তু জামাতের সদস্য, কেন্দ্রীয় সদস্য রুকন হয়ে জামাতের পুরো ভেতরে যে কাজ সেটা পার্টিসিপেট করার যোগ্যতা তাদের নাই। এটা অত্যন্ত অবমাননাকর, এটা অত্যন্ত হিউমিলিয়েটিং। আমি প্রায়ই বলি, বিজেপিরও শর্ত, মানে সদস্য হওয়ার শর্ত হচ্ছে তাদের 3টা আর্টিকেলকে রিলাই করতে হবে, এবং সেগুলো যদি রিলাই করে বয়স 18-র বেশি হলে তিনি বিজেপির সদস্য হতে পারেন। ওই 3টা আর্টিকেলের মধ্যে গণতন্ত্রের কথা আছে, গান্ধীবাদের কথা আছে, ডাইভার্সিটির কথা আছে, শুধুমাত্র অ্যানশিয়েন্ট নলেজ কালচার, এক ধরনের ইঙ্গিত আছে হয়তো হিন্দুত্ববাদের প্রতি বা হিন্দু ধর্মের প্রতি, কিন্তু কোথাও কোনোভাবেই এই শর্ত নাই, কোনোভাবেই এই শর্ত নাই। বিজেপির সদস্যতা বটে, বিজেপির প্রেসিডেন্ট হওয়া টেকনিক্যালি সম্ভব, অন্তত কাগজে কলমে, হিন্দুর মানে মুসলিম বা অন্য কোনো ধর্মাবলম্বীদের ক্ষেত্রে। কিন্তু বিজেপির এই পরিস্থিতি, মানে তারা হিন্দুত্ববাদী রাজনীতি করে, কিন্তু তাদের কনস্টিটিউশন স্টিল ডেমোক্রেটিক। আর মানে জামায়াতে ইসলামীর এই ধরনের একটা ব্যবস্থা করে রেখেছে, এবং ওখানে গিয়ে আবারও বলছি, কোনো মানুষের ন্যূনতম লজ্জা এবং আত্মসম্মান বোধ থাকলে জামাতের হয়ে ইলেকশন করতেন না। কারণ তাদেরকে এখানে আমরা প্রায় বলি না, 2nd ক্লাস বা 3rd ক্লাস সিটিজেন, বাইরে গেলে সবাইকে সব রকম অধিকার দেওয়া হয় না। জামাতের কনস্টিটিউশন
এই দলের অভ্যন্তরে সকল নাগরিককে, মুসলিম ছাড়া সকল নাগরিককে সেকেন্ড বা থার্ড ক্লাস সিটিজেনের মতো করে রাখছে, অত্যন্ত বৈষম্যপূর্ণ। এবং এই প্রশ্ন আমাদের আসলে করা উচিত যে এই কনস্টিটিউশন কীভাবে রেখে একটা দল বাংলাদেশের রাজনীতি করতে পারে। এগুলো অসাংবিধানিক, সংবিধানের সাথে সাংঘর্ষিক। কৃষ্ণনন্দীরা বিরাট সাহস দেখে, বিরাট বুক ফুলিয়ে কথাবার্তা বলছেন যে এটা বিরাট ঘটনা ঘটে গেছে। স্পিচে তিনি বলছেন সারা দুনিয়া এদিকে তাকিয়ে আছে। সামান্যতম জ্ঞান থাকলে, সামান্যতম লজ্জা থাকলে বুঝতেন মানুষ হিসাবে তাকে জামাত আসলে কোথায় রেখেছে। এই লজ্জা নিয়ে অন্তত বুক ফুলিয়ে